আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটে যায় বাংলাদেশের সিলেট জেলায় 2005 সালের দিকে। যার সঙ্গে ঘটনাটি ঘটে যায় তিনি সিলেট জেলার মালির দায়িত্বে ছিলেন। তো ওনার নাম ছিল আব্দুস সামাদ মিয়া। আব্দুস সামাদ মিয়ার যে কাজটি ছিল, তিনি সকালের দিকে কাজ করতেন এবং সারাদিন টুকটাক কাজ করতেন এবং সন্ধ্যার দিকে ওনার স্পেশালি ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের যে চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এইভাবে ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল শীতকাল, ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যার 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা কিন্তু তখনও সন্ধ্যা নামে না, কিন্তু শীতকালে আমরা দেখি যে মোটামুটি 5:30টার মধ্যেই যে মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, অনেক রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে প্রচণ্ড কুয়াশা পড়ছিল বাইরে, তো ওই দিন উনি ওনার চা বাগানে ডিউটি শেষ করে ওনার থাকার জায়গায় সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যারা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেটের শ্রীমঙ্গল জায়গাটা অনেকটা বিস্ময়কর, যেখানে চা বাগান সারিবদ্ধভাবে করা আছে এবং একটি রেল লাইনের পাশে যে বাংলাদেশের যে বিখ্যাত চা বাগানের যে চা পাতাগুলো ক্রয় করা হয় সে চা পাতার কয়েকটা গুডাউন ওইখানে আছে। তো উনিও এরকম একটি খ্যাতনামা একটি চা বাগানের গুডাউনে চাকরি করতেন। তো ওই সময় তিনি একদিন উনার সারাদিনের ডিউটি শেষ করে উনার থাকার জায়গাতে সন্ধ্যার পর পাড়ি দিলেন বাড়িতে যাওয়ার জন্য। তখন উনাকে ওই সামনের যে রেল লাইনটা রয়েছে ওইটা পার হয়ে যেতে হবে। হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, ওই টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপরে ফেলেছিলেন তখন হঠাৎ করে দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি ভয়ানক লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে। তো রেল লাইনের উপরে মোটামুটি প্রায় লোহার উপর পড়ে আছে। তখন উনি এটা দেখে খুব ভয় পেয়েছেন, আশপাশে কোনো লোক ছিল না, তিনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গাটা প্রায় আধা কিলোমিটার ছিল, উনি এখানে চলে যান। তখন উনি উপস্থিত মানুষ যারা ছিল তাদেরকে গিয়ে সম্পূর্ণটি খুলে বলেন এবং তাদেরকে সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পর তাজ্জব ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুল সবুর মিয়াকে যে জায়গাটা দেখিয়েছিলেন সেই জায়গাটা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ যে প্রায় আধা কিলোমিটার ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস পাওয়া যায়নি বা লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন ওইখানে তারা পাননি। তো তখন সবাই সবুর মেয়েকে বললেন যে এখানে ট্রেন তো গিয়েছে প্রায় দুপুরের দিকে, কোনো লোক যদি মারা যেত তাহলে তো অন্য কোনো মানুষের নজরে পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানুষ কাটার বা কোনো ডেড বডি এখানে পাওয়া যাবে না, এটা বলে আশা করেন সবাই। তখন সবুর মেয়ে চিন্তা করেন আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল। তো ওই সময় যদি কোনো মানুষ কাটা পড়তো তাহলে অনেক মানুষ ওইখান দিয়ে গিয়েছিল, তাহলে তো দেখতে পারতো, কিন্তু কেউ দেখতে পারেনি। এটা ভাবলেন যে তিনি ভুল দেখেছেন, এটা ভাবার পর তিনি সবার সাথে থাকতে চলে গেলেন। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করতে পারলেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হলেন যে আসলে কি উনি ঠিক দেখেছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে কুয়াশায় যে মাথাগুলো রয়েছে, একটা মহিলার মাথা পড়ে আছে এবং একটি 16 থেকে 17 বছর বয়সী একটা বাচ্চা ছেলে পড়ে আছে এবং 2-3 জন মানুষ ওখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এটা ট্রেনে কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং যেখানে থাকেন ওইখান থেকে লোক নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত বিষয় যে এখানে আসার পর আর কাউকে দেখা যায় না। তো এই বারবার যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব আচরণ করলেন খারাপ, যে বললেন যে তুমি আসলে পাগল হয়ে গিয়েছো, তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি উল্টাপাল্টা বলতেছো।
তো এরকম তো কেউ মারা যায়নি। ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনে আসা যাওয়ার সময় তো একই রকম, যে 3টা 4টার দিকে ট্রেন চলে গিয়েছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো ওইদিকে হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেও তো তাই, তাহলে আজকেও কিছু পাওয়া যায়নি, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখতে পারলাম যে কয়েকটা লাশ, কিন্তু আজকেও কিছু পেলাম না। তখন উনি চিন্তা করলেন যে ওনার মনে হয় কোনো সমস্যা হয়েছে। তখন উনি খুব ভীতু হন আর কি। তখন ভীতু হয়ে উনি যেটা করেন আর কি, উনি পরের দিন ভীতু হয়ে চাকরিটা ছেড়ে দেন। তো চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের যে আম্বরখানা জায়গাটা রয়েছে, এটি সিলেট মেইন শহরে আম্বরখানা জায়গাটার একটু সাইডে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার আছে, এবং ওই সংলগ্ন কিছু আবাসিক রেস্টুরেন্ট এবং হোটেল আছে ওইখানে। তো উনি এইখানে একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসেবে চাকরির জন্য আবেদন করেন এবং হোটেলে চাকরি করেন। তো স্বাভাবিকভাবেই তিনি কাজ করছিলেন হোটেলের মধ্যে। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করতে শুরু করেন। সেটা হলো যে উনি যেই জায়গাটা থাকতেন সেই জায়গাটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে। ওই টিলাগড় নামক জায়গাটার ওইখানে একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা তিনি ভাড়া করে নিয়ে থাকতেন। তিনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি। তো উনি ওই বাসাতেই থাকতেন। তো উনি যখন রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, যখন ওয়াশরুমে তিনি যান, ওয়াশরুমে যাওয়ার পর তিনি প্রচণ্ড জোরে একটি চিৎকার দিয়ে পড়ে যান। তখন কি হয় যে ওনার বাসার আশেপাশে যে মানুষজন ছিল, সেখানকার লোকজন ওখানে প্রচুর চিৎকারটা শুনতে পারেন এবং তারা ওখানে চলে আসেন এবং দেখতে পারেন যে ওয়াশরুমের এখানে যে ছেলেটা পড়ে আছে। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছে। তখন সে বলল যে উনি যখন ওয়াশরুমের দরজাটি যখনই খুলেছেন, তখনই তিনি দেখেন যে ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি ছিন্নভিন্ন অবস্থায়। এবং ছিন্নভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কেননা এর আগে ছিন্নভিন্ন লাশ দেখেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশটির যে মাথাটা ছিল সেটি আব্দুল সবুর মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তাই না, সে আবার কেমন চোখের পলক ফেললো, এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকছিল। এই দৃশ্য দেখার পর সে বেসিক্যালি ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সবাই তাকে মোটামুটি সুস্থ করা দরকার, তাকে সুস্থ করার চেষ্টা করে। এবং এই ঘটনাটি যে সেম ঘটনা আরও কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে উনি এক রকমের অনুন্নত বোধ হয়ে যান যে এভাবে চলতে পারে না, একই দৃশ্য বারবার দেখছি, এরকম কেন হচ্ছে আমার সাথে। উনি এরকম যে কোনো সমাধান বা উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ওইখান থেকে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাব। তখন ওনার বাড়ি ছিলেন হবিগঞ্জ। তখন উনি হবিগঞ্জ চলে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দেন। বাড়িতে চলে যাওয়ার পর তিনি ওইখানে কৃষিকাজে লিপ্ত হন এবং ওনারা আবার একান্নবর্তী পরিবর্তন ছিলেন, যে ওনারা দেখা যাচ্ছিল যে শরিক, যারা যেটা বলে আর কি, শরিকের যে ভাগটা ছিল এরকম আর কি একটা ভাগাভাগি হলো। তো তিনি একটা ঘরে থাকতেন। তো প্রথম দিকে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করেন, যে ওনার সাথে যেরকম ঘটনাগুলো ঘটেছিল, যে ঘটনাগুলো চা বাগানের মধ্যে সিলেট শহরে আসার পর এই ধরনের বিষয়গুলো তিনি পরিবারের কাউকে বলেননি। যদি কোনো বাহানায় তিনি ফিরে আসেন, ফিরে আসার মাসখানেক পর তিনি একটি নতুন সমস্যা ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা যখন একদিন ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে কে বা কারা হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করলেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাত্রে যখন 1টা বা 2টার দিকে তিনি হাঁটাহাঁটির শব্দটা শুনতেন। তো এটি আসলে অন্যতম কোনো গুরুত্ব তিনি দেননি। গুরুত্ব না দিয়েও তিনি যেটা করতেন যে লোকজন হেঁটে যাচ্ছে মনে করে ভাবতেন, তিনি এতটুকুই চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো তিনি এই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ শুনলেন, তখন তিনি হঠাৎ করে জানলা খুললেন। জানালা খুলে যে দৃশ্যটি তিনি দেখতে পান, সে দৃশ্যটি
মানে কখনো তিনি ওটা সহ্য করার মতো পরিস্থিতি ছিল না। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং যাদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন দেহগুলো স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন তিনি জানালা যে উনি খুলেছিলেন ঠিক, তবে দৃশ্য দেখার পর যেটা হলো উনি ওই মাথাওয়ালা মানুষগুলোকে মাথা না দেখে ওই 3-4 জন মানুষ তার দিকে ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই আব্দুল সবুর মিয়া বিছানার মধ্যে পড়ে যান পিছন থেকে এবং প্রচণ্ড ভয় পান। তিনি চিৎকার করতে থাকেন। তো ওনার চিৎকার শোনার পর যে অন্যান্য পাশের বাড়ির মানুষগুলো ছিল বা আত্মীয় স্বজনরা, তারা সেখান থেকে চলে আসেন এবং জিজ্ঞেস করেন যে কী হয়েছে। তখন সব ঘটনা খুলে বলে। তখন সব ঘটনা বলার পর সবাই ভাবেন যে তোমার মনের ভুল হতে পারে, এটা মনের ধারণা হবে। তবে ওই রাত্রে ওনার সাথে আরেকজন লোক থাকেন তার সাথে, যাতে করে আবার ভয় না পান। তো এর পরের সপ্তাহ ওনার কোনো সমস্যা হয় না। এরপর হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে যে ওনার যে ঘরের যে জানালাটা কাঠের জানালা অনুযায়ী, তবে গ্রামের বাসায় যে বাসা বাড়িতে জানালাগুলো রয়েছে অধিকাংশ কাঠের জানালা হয়ে থাকে। তো রাতের বেলা ওনার জানালায় আমরা যেমন যদি 5 আঙ্গুল দিয়ে কোথাও আঘাত করি বা হাতের পাঞ্জা দিয়ে যদি কোনো সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে কেউ থমথম করে শব্দ করে যাচ্ছে, দরজা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করলেন হয়তো বা কোনো পরিচিত কেউ। উনি ভিতর থেকে বললেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খুলেন না। তো এরকম প্রতিদিনই এরকম ঘটনা ঘটছিল। উনি পরিবারের সঙ্গে ঘটনাটি শেয়ার করেন। তো অদ্ভুত ব্যাপার ছিল, ওনার পরিবারের সদস্যটা যে ওই টাইপের যে শব্দটা ওনাদের কানে আসতো না। তে এটা আসাটা স্বাভাবিক ছিল, কারণ প্রত্যেকটা ঘর ছিল একটু দূরে দূরে, যার শব্দের আওয়াজটা হয়তো ছিল না, যার কারণে কেউ শুনতে পাননি। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরে যে দরজাটা, সদর দরজা, ওই দরজায় শব্দ হতো এরকম যে দরজাটা খোলার জন্য তাকে শব্দ করছে কেউ বাইরে থেকে, যাতে বাইরে থেকে যে দরজাটা খোলা হয়। উনি যখন দরজাটা শব্দ শুনতে পান, শোনার সাথে সাথে তিনি চিৎকার শুরু করে দেন এবং লোকজন আসার পর যখন লোকজন আওয়াজ শুনতো তখন সে দরজা খোলার পর দেখতে পান যে সবাই মানুষ, তার আত্মীয়রা বাইরে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে প্যারানর্মাল ট্রিটমেন্ট করার জন্য তাকে নিয়ে যান। তবে তাকে নিয়ে যাওয়ার পর তাকে বলে যে তাকে খুব দুষ্ট কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এভাবে ধোঁকা দিচ্ছে। তখন ওই সমস্ত লোকজন তাকে এই বিষয় থেকে যাতে যেভাবে সুস্থ করা যায় সে চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করে কোনো লাভ হয়নি। আস্তে আস্তে ক্ষতি হতে থাকে, তার শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে এবং এভাবে আরও রোগাক্রান্ত হয়ে যাচ্ছিল এবং শুকিয়ে যাচ্ছিল তিনি। এর ভিতরেই আরেকটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা হচ্ছে যে উনি যে বিছানাতে ঘুমাতেন, এখন উনি যে বিছানায় শোয়ার সাথে সাথেই তিনি ফিল করতেন যে ঠিকমতো রাত্রে যখন ওই জানালায় শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন যে তিনি বিছানায় শুয়ে থাকতেন সে বিছানাটাও না একটু প্রাইভেট করে ওঠে। এই নতুন সমস্যার সৃষ্টি হয় যে সেটা হচ্ছে ওনার বিছানাটাও কেঁপে ওঠে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকে, তো বাইরে থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর এত ভয় পেয়ে যান যে ঘরের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যান এবং উনি দরজা খুলতে পারেন না। বাইরে থেকে দরজা ভেঙে লোকজন ঘরের ভিতরে ঢুকে এবং ঢোকার পর দেখতে পারেন যে সে অজ্ঞান হয়ে আছে। সেন্স ফেরানোর পর যখন তিনি দেখতে পারেন যে কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন তিনি ভাবলেন যে উনি কারো কাছে যাবে না এবং নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও তিনি রেগুলার পড়তেন এবং রেগুলার
নামাজের সময় তিনি স্পেশালি তাহাজ্জুদের নামাজটা সময় আল্লাহ তাআলার কাছে সে দোয়া পড়তো এবং যে আমাদের হে আল্লাহ আমাকে এরকম অসুবিধা দূর করে দাও। তো এরকম তিনি মাসখানেক পর যখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, মাসখানেকের ভিতরে কোনো ঘটনা ঘটেনি। একদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে, যে স্বপ্ন দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া। সাদা ঘোড়াটা ছিল কালো ঘোড়াকে একটু অ্যাটাক করে বসে, মানে একটু আক্রমণ করে বসে। কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী ফেলে দিচ্ছিল এবং দুইটা ঘোড়া যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে, কালো ঘোড়াটার ওপর সাদা ঘোড়াটায় প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করছিল এবং এতটা শক্তি প্রয়োগ করছিল যে শক্তির কারণে সাদা ঘোড়াটা কালো ঘোড়াটার উপর তরাস করে বসে পড়ে এবং কালো ঘোড়াটাকে হার মানিয়ে তাকে বিদায় করে পাঠিয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটার ভালো একজন আলেমের সঙ্গে উনি শেয়ার করেন এবং সেই আলেমটা ওনার কথাবার্তা শোনার পর তিনি বললেন যে হয়তো আল্লাহ তাআলা তোমার যে খারাপ দিকগুলো ছিল, যে খারাপ দৃষ্টি নজরগুলো ছিল, সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এবং সত্যি যে এই যে স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনাকে আর কোনো ওনার খারাপ সমস্যাগুলো আর হয়নি এই টাইপের। তখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ, কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে এই দুষ্ট জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখন উনি যেটা করেন যে উনি বেসিক আম্বরখানার একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনও উনি আছেন। এই ঘটনাটি আমার এক সিলেটি বন্ধু শাহজালাল হাসান রুহান, ও আবার সম্প্রতি দুবাইতে চলে গিয়েছে, তো নিউ ইয়র্কতে আমাকে সে শেয়ার করেছেন যে যেহেতু সিলেটে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখন আপনাদের মাঝে আমি আরও একটি ঘটনা শোনাতে যাচ্ছি, তবে সেই ঘটনাটি শোনানোর আগে আপনাদেরকে বলতে চাইবো এবং জানতে চাইবো ঘটনাটির প্রথমটি কেমন লেগেছে। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রিয় লিসেনার্স, দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে যে শেয়ার করব সেই ঘটনাটি অনেকটা পৌরাণিকের মতো লাগবে। লিসেনার্স, সেই জায়গাটির বর্ণনা প্রথমে আপনাদেরকে আমি বলতে চাই। এই জায়গাটি নৌরুজ চা বাগান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভেতরে এবং অনেক ভেতরে হওয়ার কারণে সেখানে সাধারণ কোনো মানুষ আসা যাওয়া খুব কম করে। একটি সময় সেখানে কোনো মানুষেরই যাতায়াত ছিল না, তবে ইদানিং ওই জায়গাটার যে নিচু জায়গাগুলো ছিল সেই নিচু জায়গাতে লোকজন ধানের চাষ করে, তবে সেটাও মূল যে হান্টেড প্লেস সেখান থেকে একটু দূরে, খুব বেশি দূরে না, একটু দূরে, একদমই কাছাকাছি কোনো চাষ করা হয় না এবং ওই জায়গাতে লোকজন খুবই কম যায়। কেন কম যায়, এটাই ছিল আমাদের প্রশ্ন এবং আমরা সেটা জানতে পেরেছি এবং যে বিষয়টি জানতে পারি সেটাও আপনাদেরকে জানাতে চাই। আশা করি আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। লিসেনার্স, যে ঘটনার প্রেক্ষাপটে ওই জায়গাটা মানুষের কাছে হন্টেড প্লেস হিসেবে পরিচিত হয়েছিল, সেই ঘটনাটি ঘটেছিল 1965 সালে। যার সঙ্গে ঘটেছিল তার নামটি আমাদেরকে বলতে পারে না স্থানীয় জার্জ শ্রমিক নেতা দুলাল চন্দ্র। উনি নাম বলতে না পারলেও পুরো ঘটনাটা আমাদেরকে বলেন এবং লিসেনার্স, যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছিল উনি অত্যন্ত সাহসী একজন মানুষ। উনি রাত্রিবেলা একা একা হাঁটাহাঁটি করতে পছন্দ করতেন এবং উনি এটা আকাঙ্ক্ষা করতেন যে রাতের বেলা উনি ভয়ঙ্কর কিছু দেখবেন, এজন্য রাত্রিবেলা তিনি একা একা হাঁটাহাঁটি করেন। একদিন উনি হাঁটতে হাঁটতে উনার চা বাগানের অনেক ভিতরে চলে আসেন। আপনারা জানেন যে ওই সমস্ত অঞ্চলগুলোতেও অনেক আগে থেকে চা বাগানের সৃষ্টি হয়েছিল, তবে সেটা এত ব্যাপকভাবে ছিল না এখন যেমন আছে, ছোটোখাটো হিসেবে ছিল আর কি। তো উনি চা বাগান থেকে অনেক ভিতরে চলে আসেন, ওই জায়গাগুলোতে তখনও কোনো চা বাগান তৈরি হয়নি। ওখানে মানুষজন খুব কম যায়, ঝোপঝাড় খুব বন বাজারের মতো ছিল জায়গাগুলোর অবস্থা। ছোটো ছোটো টিলা আছে তবুও
যদি মানুষ ওইখানে দিনের বেলাও যায় না, তবে এখন যদি আপনারা যান দেখবেন যে অত্র অঞ্চলে মানুষ খুবই কম। লিসেনার্স, উনি যখন যে ওই জায়গাতে যান, নোয়াপাড়া অঞ্চলে, ওই জায়গাটিতে উনি একদম উনি বেসিক্যালি এই হন্টেড যে বিষয়গুলো দেখার জন্য তিনি বের হতেন পূর্ণিমা এবং অমাবস্যার সময়গুলোতে, যাতে করে তিনি শুনেছেন যে এই সময়গুলোতে এগুলো বেশি দেখা যায়। তবে উনি বেশি বের হতেন আবার পূর্ণিমাতে, কারণ পূর্ণিমাতে যেহেতু চাঁদের আলো থাকে, তাহলে চাঁদের আলোতে খুব দূরের জিনিস দেখা যায় এবং অমাবস্যায় অন্ধকারের কারণে দূরের জিনিস দেখা যায় না। এজন্য দুটোর সময় বের হলেও এই দুটোর মধ্যে তিনি পূর্ণিমার রাতে বেশি বের হতেন। তো ওই দিন ছিলেন পূর্ণিমার রাত। উনি বের হতে হতে একটি বিশেষ জায়গায় উনি চলে আসেন, যে জায়গাতে উনি আগে এভাবে আসেন নাই। রাত্রিবেলা ফার্স্ট এখানে চলে আসেন। আসার পর উনি দেখেন যে ওখানে ছোট্ট একটি পুকুরের মতো, একদম ছোট্ট একটি পুকুরের মতো। তিনি এই পুকুরটা দেখার পর চিন্তা করলেন যে ওখানে গিয়ে একটু হাত মুখ ধুবেন তিনি। তো উনি পুকুর থেকে একটু দূরে যখন আছেন, হঠাৎ করে একটি পানির মধ্যে ঝলঝল শব্দ শোনা যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, পানির মধ্যে এত রাত্রে এখানে চলচল শব্দ কিসের। তখন উনি আরেকটু কাছে গিয়ে দেখার চেষ্টা করেন। তো হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে পুকুরের যে মাঝখানটা ছিল, পশ্চিম থেকে পূর্ব দিকে কিছু একটা সাঁতার কেটে যাচ্ছে এবং সাঁতার কাটার পরে সে জিনিসটি আস্তে আস্তে করে মাটির উপরে উঠল। তো উনি ভাবলেন যে এটা কি হতে পারে, হয়তোবা রাত্রিবেলা কোনো নেশাচারক প্রাণী পানিতে গোসল করে উঠেছে, এরকম মনে করেছেন উনি। তো উনি খেয়াল করলেন যে ওই প্রাণীটি আসলে কি পানি থেকে উঠছে, তো উঠছেই, সে ওঠাটা শেষ হচ্ছে না। তো উনি চিন্তা করছেন যে কী ব্যাপার, এমন একটা নিশাচর প্রাণী হলে সাথে সাথে লাফ দিয়ে উঠে যাবে, এভাবে এখান থেকে চলে যাবে, এটা দেখি পানি থেকে উঠছেই। তো এই জিনিসটা কত বড়। তো উনি একটু কৌতূহলী হয়ে তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন। যত আগাচ্ছিলেন ততই ওনার কাছে স্পষ্ট হচ্ছিল এটা বিশাল আকৃতির কোনো কিছু। যেহেতু উনি সাহসী মানুষ ছিলেন, তাই এই বিশাল আকৃতির জিনিসটি দেখার জন্য উনি আরও কাছে যাচ্ছিলেন। উনি একটি সময় দূর থেকে হিস হিস করে শব্দ শুনতে পারলেন। সেই শব্দটি প্রথম দিকে হিস হিস শব্দ শোনার পর তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ প্রাণীর শব্দ নয়। এ ধরনের শব্দ সাপ করে থাকে। উনি আরও কৌতূহলী হলেন যে এত বড় সাপ কিভাবে সম্ভব। উনি আরও কাছে যাচ্ছিলেন ভয় না পেয়ে। একটি সময় উনি হিস হিস শব্দের পরিবর্তে গড় 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 আওয়াজ শুনতে পারলেন। তিনি চিন্তা করছিলেন যে কী ব্যাপার, সাপ তো কখনো গড় গড় আওয়াজ করে না, এমন শব্দ হচ্ছে কেন। উনি আরও কাছে যান সাহস করে। লিসেনার্স, উনি কাছে গিয়ে দেখেন যে এটি বিশাল আকৃতির একটি সাপ। যে শুধু বিশাল আকৃতির হলে কোনো কথা ছিল না, উনি চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে এই সাপের গায়ে সজরুর মতো কাটা কাটা আছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এটা কি প্রাণী, এটা সজরুর মতো কাটা কাটা আছে। তখন উনি আরও কাছে যান, চেষ্টা করেন যে কাছে যাওয়ার। উনি আরও কাছে যখনই যাওয়ার চেষ্টা করছিলেন তখনই ঘটে আরেকটি ঘটনা। আসলে উনি কাছে যাওয়ার আগেই মুহূর্তের মধ্যেই ওই প্রাণীটি
ওনার সামনে চলে আসে। তখন উনি যে দৃশ্যটি দেখেন সেটি হচ্ছে এটি একটি সাপ, কিন্তু এর চেহারাটা ওর চেহারাটা কিছুটা মানুষের মতো, পুরোপুরি না, কিছুটা মানুষের মতো। এবং তার শরীরে কাটা কাটা রয়েছে এবং মাথার দিকে কিছুটা মানুষের যেরকম লোম থাকে এরকম লোম আছে। চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারছিলেন তিনি, যদিও চাঁদের আলোতে এটা বোঝার কথা নয়, কিন্তু তিনি সেটাই বুঝতে পারেন। যখনই মুহূর্তের মধ্যে তিনি তার সামনে চলে এসেছে জিনিসটা, তখন তিনি বুঝতে পারলেন যে তার বেরিয়ে আসাটা ঠিক হয়নি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই অর্ধেক মানুষের চেহারার সাপটি চোখ ছিল লাল টকটকে, এবং যখনই ওই সাপটি তার সামনে চলে আসার সাথে সাথেই সাপটি প্রচণ্ড শব্দে গড় 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 করে ওঠে। তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবেন। তখনও সেন্স হারা হননি। তখন উনি দেখছিলেন যে সাপটি একটি গাছের দিকে চলে যাচ্ছে, এবং তারপর ওনার আর কিছু মনে নেই। প্রায় 2 দিন পর ওনার জ্ঞান ফিরে। এখন ওই জায়গাতে মানুষ আওয়া যাওয়া খুবই কম। 2 দিন পর ওনার জ্ঞান ফিরে। 2 দিন পর তখন উনি আশেপাশে তাকালেন, দেখলেন যে এরকম পুকুর আছে। তো উনি জ্ঞান ফেরার পর দ্রুত বাড়িতে চলে যান, এবং বাড়িতে তার লোকজন খুঁজে পাচ্ছিলেন না। জিজ্ঞেস করার পর তিনি বললেন যে এরকম ঘটনা হয়েছিল, কিন্তু তার এরকম ঘটনাটি অনেকে বিশ্বাস করতে চাচ্ছিল না। গ্রামের আরও যারা লোক আছে তারা বলল, চলো সেখানে যাই। তাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল যে উনি যেটা বলেছিলেন সেটা সত্য। সাপের মতো কোনো একটা প্রাণী ওই পুকুরের ওখান থেকে আরেকটু পাশে একটি বড় গাছ রয়েছে, এখনও সেটা রয়েছে। ওই গাছের শিকড় পর্যন্ত এটি চলে গেছে, এবং নর্মাল সাপ যেভাবে মাটিতে চললে যেরকম দাগ সৃষ্টি হয়, এই দাগটি এরকম দাগ না। এই দাগটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সাপের গায়ে কাটা কাটা আছে। লিসেনার্স, উনি ওই দৃশ্য দেখে অজ্ঞান হওয়ার পরে যখন সবার কাছে বিষয়টি শেয়ার করেন, উনি আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেন, এবং উনি প্রায় রাতের বেলা চিৎকার করে উঠতেন সাপ সাপ বলে। এবং অদ্ভুত ব্যাপার যে ওনার বাড়ির লোক ওনার বাসার পাশে সেই সাপের যে অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। কিভাবে ওখানে মাটির উপরে এরকম বিশাল আকৃতির কোনো সাপ বসেছিল, এরকমের দাগ পাওয়া গিয়েছিল। লিসেনার্স, উনি খুব বেশি দিন বাঁচেন নাই, অল্প দিনের মধ্যে তিনি মারা যান। উনি ওইখানে মারা যাওয়ার পর এলাকার লোকজন ওই জায়গাটিতে তারা একটি ছোট্ট একটি শিব মন্দির স্থাপন করেন, যেটি এখনও আছে। লিসেনার্স, এরপরেও অত্র এলাকায় কেউ কেউ নাকি ওই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পেয়েছে, কিন্তু সবচাইতে রহস্যজনক ব্যাপার হলো এই সাপটি অদ্যাবর্তী কাউকে ক্ষতি করেনি। যেহেতু কাউকে কোনো ক্ষতি করেনি নিজের ইচ্ছা থেকে, এই কারণে ওই জায়গাটিতে যে অনেকেই স্থানীয় জেলা সনাতন ধর্মগুলো যারা আছে তারা সেখানে পুজো দিয়ে থাকে। আমরা যখন দুলালদাকে জিজ্ঞেস করেছিলাম যে সাপটি হঠাৎ করে কেন হঠাৎ সামনে চলে আসলো তার, তখন দুলালদা আমাদেরকে বলেছিলেন যে প্রথমে হিস হিস শব্দ করে
সাপটি আসলে তাকে কাছে আসতে বারণ করেছিল। তারপরও যখন কাছে আসছিল তখন সে গড় গড় শব্দ করে। তারপরও যখন কাছে আসছিল তখন সাপটি বিরক্ত হয়ে তার সামনে চলে আসে। সে যাওয়ার আগেই সাপটি তার সামনে চলে আসে। তখনই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। সে যদি এখানে মারা যেত তাহলে তার স্টেটমেন্টটা আর কেউ জানতে পারতো না। তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এখনও এই ঘটনাটি অত্র এলাকার সবাই জানে এবং আমরা অনেক কষ্ট করে দুর্গম এলাকায় সেখানে গিয়ে ওই জায়গাটি ভিডিও শ্যুট করতে সক্ষম হয়েছি। প্রিয় লিসেনার্স, দ্বিতীয় যে আরেকটি ঘটনা আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় আমগ্রাম থেকে মোহাম্মদ রাব্বি খান ভাইয়া। ওনার গ্রামের পাশের গ্রামের নাম হচ্ছে চালিনগর। এই ঘটনাটি মূলত ওই গ্রামেই ঘটেছিল। তো কথা না বাড়িয়েই ঘটনা শুরু করে দেই। ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, অনেক পুরাতন একটি কবরস্থান। ওই কবরস্থানকে ঘিরে অনেক কথাবার্তা প্রচলিত আছে, অনেকেই ভয় টয় পেয়েছে। তো ওই কবরস্থানে একটা সময় অনেক ঝোপ জঙ্গল ছিল। স্বাভাবিকভাবেই মানে আগের দিনগুলোতে এই ঘটনাটা যখন বলছিলাম সময়টা তখন 1975-76 সাল এমন সময় ঘটনা আর কি। এক্সাক্ট সালটা তারা বলতে পারেনি, তবে তারা ধারণা দিয়েছে এরকম একটি সময়। ওই সময় শেয়ালের উপরে ড্রপটা ছিল মারাত্মক। কবরস্থানে যেমন শেয়ালের উপদ্রবের কারণে লাশ রাখা দায় হতো, তেমনি বাসাবাড়িতে হাঁস, মুরগি, কবুতর এগুলো রাখাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ শেয়াল এসে আক্রমণ করত। যাই হোক, কবরস্থানে যাতে লাশ শেয়াল এসে তুলতে না পারে এই কারণে গ্রামবাসী পরামর্শ নিলেন ওই কবরস্থানের ঠিক পাশেই ছোট্ট একটি গড় তৈরি করবেন এবং গ্রামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কবরস্থান যাতে রাতেরা পাহারা দেয়। দিনের বেলা অনেক সময় শেয়াল আসে, যেহেতু ঝোপ জঙ্গল ছিল যে মানে অনেক সময় দূর থেকে দেখা যেত না শেয়ালকে, তবে শেয়াল ঠিকই তার কাজ করত। যাই হোক, রাতের বেলা যেহেতু উপদ্রবটা বেড়ে যেত, তাই ওই লোকটি রাতের বেলা ওইখানে পাহারা দিত। ওনার পাহারার কারণে মাঝে মাঝেই রাতের বেলা ওনার ঘর থেকে বাইরে বের হতে হতো। বেসিক্যালি দিনের বেলায় তিনি ঘুমাতেন, রাতের বেলা সবসময় তো বাইরে থাকতেন তা না, ঘরে থাকতেন বের হতেন, ঘরে থাকতেন বের হতেন, এরকম একটা অবস্থা। প্রথম দিকে ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। এটি হঠাৎ এক রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। উনি যখন শুয়েছিলেন কবরস্থানের ভেতর থেকে উনি খচমচ খচমচ শব্দ পাচ্ছিলেন। তখন ছিল শীতকাল, তো যার কারণেই চারদিকে শুনশান নীরবতা ছিল, অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যেত। উনি যখন খচখচ আওয়াজটি শুনতে পারছিলেন উনি মনে করছিলেন হয়তোবা কোনো শিয়াল কবরস্থানে এসেছে। এই চিন্তা করে উনি ঘরের ভিতর থেকে একটি লাঠি নিয়ে দরজা খুলে বের হয়েছেন। যখন উনি বের হয়েছেন তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন যে ওই কবরস্থানের গেটের কাছে সাদা একটি ঘোড়া এবং ঘোড়ার উপর একজন মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু উনি ঘোড়ার পেছন থেকে দেখতে পাচ্ছিলেন, মানে সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করলেন যে এত রাত্রে ঘোড়ার উপরে কে বসে আছে। যেহেতু কবরস্থানের গেটের বাইরে আছে, হতে পারে উনি কবর জিয়ারত করতে এসেছেন। আর একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, আগেকার যুগে যারা খুব সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের মানুষ ছিলেন তারা ঘোড়া ব্যবহার করত। আর যাদের সাদা ঘোড়া ছিল সাধারণত এই ধরনের লোকেরা সাদা ঘোড়াটা ইউজ করতো আর কি। যেহেতু তখনও মুক্তিযুদ্ধের ঠিক পরবর্তী সময়, তখন তো গ্রামগঞ্জে এরকম গাড়ি, ভ্যান, সাইকেল ততটা চলাচল করে না। তখনও কিন্তু বেশ কিছু লোক ঘোড়া ইউজ করতো। ওই চিন্তা করে উনি চিন্তা করেছেন বা ভেবেছেন যে আসলে কে ওইখানে দাঁড়িয়ে আছে, যাই একটু কথা বলি। উনি কোনো ভয়ানক বিষয় চিন্তা না করেই তিনি আস্তে আস্তে ঘোড়ার সামনে চলে যান, মানে পেছন দিক থেকে হাঁটতে হাঁটতে সামনে চলে যান। সামনে যাওয়ার সাথে সাথে উনি যেটা দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই ঘোড়াটি মাথা নেই,
আর ঘোড়াটির উপর যিনি বসে আছেন তারও মাথা নেই। তার মাথা নেই কিন্তু উপরের দুটা চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। ওই দৃশ্যটি দেখার সাথে সাথেই উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন এবং জোরে চিৎকার দিয়ে তিনি দৌড় দেন এবং দৌড়ে তিনি ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। যখন সকাল হয়ে গেছে এরপর উনি ঘর থেকে বের হয়ে গেছেন। যাদের সঙ্গে দেখা হয়েছে উনি সবাইকে বলে যে রাত্রে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন লোকজন বলেছে আসলে এখানে কবরস্থান তো খুব পুরাতন, অনেক সময় অনেক কিছু দেখা যায়, অনেক মানুষ ভয় পায়, তো তুমি এগুলো পাত্তা দিও না, তুমি সাহস রাখো। সবাই তাকে এই বলে সান্ত্বনা দিয়েছে, কারণ গ্রামবাসী জানতো যে কবরস্থানে আশেপাশে মানুষ কোনো না কোনো ভয়ানক জিনিস দেখতে পায় এবং অনেকেই ভয় পাইছে যেহেতু আগে। তো যাই হোক, এই ঘটনার অল্প কয়েকদিন পরে ওনার সাথে আরও একটি ঘটনা ঘটে এবং এই ঘটনাটি ওনার জীবনকে শেষ করে দেয়। যে ঘটনাটি ঘটেছিল এটা শুনতে আমাদের কাছে অনেক কমন বা সাধারণ মনে হয়, কারণ এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি। তবে এরকম ঘটনা যার সাথে ঘটে সে তো বুঝতে পারে যে ঘটনাটি কত ভয়ঙ্কর ছিল। উনি যখন রাত্রিবেলা মাঝে মাঝে বের হতেন কবর পাহারা দেওয়ার জন্য, তো এভাবে উনি রাত্রে বের হয়েছেন। ওই কবরস্থান থেকে খুব কাছাকাছি বড় বড় দুটো তাল গাছ ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানে এক পাশ থেকে আরেক পাশে গিয়েছেন, যে পাশটাতে ওই তাল গাছ ছিল, উনি হঠাৎ করে দেখেন ওই তাল গাছের উপরে কিছু একটা, মানে অনেক বড় কিছু একটা। উনি ভালো করে খেয়াল করে দেখেন যে বিশাল আকৃতির একটি মানুষ একটা তাল গাছের উপর একটা পা এবং আরেকটা তাল গাছের উপর আরেকটা পা, মানে তাল গাছটা কাছাকাছি ছিল, মাঝখানে ডিস্ট্যান্ট অথবা 20-30 ফুট ছিল আর কি। তো এরকম একটা বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই লোকটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি এখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পথ দিয়ে যে মানুষরা যাচ্ছিল তারা তাকে উদ্ধার করার পর উনি সবাইকে খুলে বলেন এবং খুলে বলার পর উনি বললেন যে এখানে আর তিনি চাকরি করবেন না। উনি এখানকার চাকরি ছেড়ে দিয়ে তিনি বাড়িতে চলে যান। কিন্তু দ্বিতীয় ঘটনা ঘটার পর উনি যে শর্ট হয়েছেন, যার ফলে উনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আস্তে আস্তে উনি মারা গিয়েছিলেন। ওই ঘটনার আরও অনেক দিন পরে আরও একটি ঘটনা ঘটে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মোহাম্মদ রাব্বি খান ভাইয়া বিগত 17 সালের ঘটা এই কবরস্থানকে কেন্দ্র করে আরও দুটি বিষয় মানে ঘটনা আমাকে বলেছেন। প্রথম যেটি সেটি হচ্ছে রমজান মাসে ঘটেছিল। তো ওনাদের যে গ্রাম আমগ্রাম, ওই গ্রামে যে মসজিদ রয়েছে, রমজান মাসে ওই মসজিদের ইমাম সাহেব কোনো কারণে জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে অন্য কোনো এক জায়গায় চলে গিয়েছিলেন এবং নামাজ পড়ানোর দায়িত্ব ওই পাশের যে গ্রাম চালিনগর ওইখানকার একটি মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো উনি কী করতেন যে পাঞ্জাবি গায়ে নামাজ তো পড়াতেন, আর এশার নামাজের পরে তারাবির নামাজ পড়িয়ে উনি চলে যেতেন। তো তারাবির নামাজ একদিন উনি পড়িয়ে চলে গিয়েছেন, আবার শাহরির পরে ওনাকে আসতে হবে বা শাহরির সময়টা, কারণ শাহরি করে আসতে হবে, আজান দিতে হবে ওনাকে, মানে আজানের দায়িত্বটাও ছিল। তো উনি যে পথটা দিয়ে আসতেন ওই পথ কবরস্থানের পাশে ছিল। কবরস্থানের পাশ দিয়ে তিনি আসতেন। বেশ খানিকক্ষণ আগিয়ে একটা 3 রাস্তার মোড় রয়েছে, ওই 3 রাস্তার মোড় কেন্দ্রিক আরও কিছু ঘটনা রয়েছে। ওই কবরস্থানটা পার হয়ে যখন 3 রাস্তার মোড়ে এসেছেন, ওই 3 রাস্তার মোড়ে একটি জায়গায় বাঁশঝাড় রয়েছে। তখন ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আর ঘটনাটি বেশি আগের না, 2017 সালের ঘটনা। উনি যখন 3 রাস্তার মোড় পর্যন্ত এসেছেন, হঠাৎ করে ওনার পায়ের নিচে উনি কিছু নরম নরম এবং পিচ্ছিল ওনার কাছে মনে হচ্ছিল। উনি চিন্তা করেন কী ব্যাপার, এরকম কিসের উপর পা দিলাম। তখন উনি নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইটটি জ্বালিয়ে নিচের দিকে তাকিয়ে দেখেন যে ওনার 2 পায়ে একটি চৌড়া পিচ্ছিল কোনো মাংস,
মাংসপিণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন এবং সেই মাংসপিণ্ডটি লক লক করছে। উনি খেয়াল করেন যে এই মাংসপিণ্ডটি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওই অন্ধকারে তো হঠাৎ করে টের পাননি, তাই লাইট জ্বালানোর পর বুঝতে পেরেছেন। উনি দেখেন যে ওটি আসলে মাংসপিণ্ড ঠিক আছে, কিন্তু ওটি অনেক বড় একটি আকৃতির জিহবা। উনি উপর দিকে তাকিয়ে দেখেন ওই বাঁশের উপরে প্রকাণ্ড একটি মাথা, ভয়ানক চেহারা। সে হা করে হাঁচে এবং মুখ থেকে ওই জিহবাটি বের করে দিয়েছে। ওই জিহবাটি বের হয়ে রাস্তার ওপর পড়েছে এবং ওই জিহবার ওপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দৃশ্য যখন উনি দেখেন, উনি প্রচণ্ড জোরে এক চিৎকার করেন এবং চিৎকার করে উনি ওইখান থেকে ব্যাক করে চলে যান। উনি আর মসজিদে আসেননি। উনি যেহেতু আজানও দেননি, ফজরের সময় মসজিদও দেননি, গ্রামবাসী চিন্তা করেন কী ব্যাপার, কী হলো। এরপর উনি আর কয়েকদিন আসেননি। গ্রামবাসী খোঁজখবর নিয়ে জানা গেল উনি খুব অসুস্থ। আর ওনার না আসার কারণ তখন উনি সবাইকে খুলে বললেন যে রাতের বেলা ওই কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড় রয়েছে, সেখানে এসে তিনি এমন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছেন। যাই হোক, ওই ঘটনাটি অল্প কয়েক মাস পরে, মানে 21 সালের ঘটনা, 2017 সালের ঘটনা, যে ওই গ্রামে আরেকজন লোক রয়েছে, উনি রাতের বেলা মাছ ধরতেন। তো এক রাতে উনি মাছ ধরতে বের হয়েছেন। যখন ওই যে 3 কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড়ে এসেছেন, তখন উনি দেখেন যে বেশ বড় আকৃতির নাতস্কদোষী একটি ছাগল। তো রাত বাজে তখন 12:30 আনুমানিক। উনি চিন্তা করেন যে কী ব্যাপার, এত রাত্রে এত সুন্দর এত বড় একটি ছাগল। তো ছাগলটা দেখে আমার লোভ লাগে। ভাবলাম যে চিন্তা করে নিয়ে যাই আমি। তখন তিনি লোভ পেয়ে ছাগলটির কাছে যান এবং ছাগলটি নাড়াচাড়া করছিল। কিন্তু যখন তিনি ছাগলটির কাছে চলে গিয়ে ছাগলটিকে ধরেন, এমন সময় ছাগলটি এক লাফ দিয়ে 1-10 হাত দূরে চলে যান। তো উনি চিন্তা করেন যে ছাগলটি তো বেশ শান্তশিষ্ট, একে সহজে ধরতে পারবো, আমি একটু ছাগলের পিছু নেই। এই চিন্তা করে তিনি ছাগলের আবারও কাছে চলে যান। আবারও যখন ধরতে গিয়েছেন, ছাগল আরেকটি লাফ দিয়ে প্রায় আরও 10 পা চলে যায় সামনে এক লাফে। উনি তখনও বুঝতে পারেনি যে স্বাভাবিকভাবে এক লাফে ছাগল এত দূর যেতে পারে না, কিন্তু তিনি লোভে পড়ে গিয়ে ওই ছাগলের পিছু পিছু যেতে থাকেন। ওই ছাগলটি যে কাজটি করেন সেটি হচ্ছে যে আবার তাকে যে কবরস্থানের দিকে নিয়ে আসছে। ওখানে একটা ঈদগাহ রয়েছে। তো ওই ঈদগাহ এবং কবরস্থানের মিডিলে একটি বড় গাছ ছিল। ওই গাছের বড় বড় ডাল ছিল, শাখা প্রশাখা ছিল। তখন ওনার সামনে এক লাফে একটি বড় ডালে উঠে যায়। তখন উনি বুঝতে পারে যে এত রাত্রে ছাগল দেখা, ছাগলটা এক লাফে এত দূর যাওয়া, আবার ছাগল তো গাছে উঠতে পারে না, এবং এত নিচ থেকে এক লাফে এত দূর উঠে গেল, এটা তো নিশ্চয়ই কোনো স্বাভাবিক ছাগল নয়। চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আর ওনার হাতে এমনিতেও লাইট ছিল, যেহেতু রাত্রিবেলা মাছ মারতে বের হয়েছেন। তখন উনি যে কাজটি করেন যে উনি আবার বিড়ি খেতেন। উনি একটি বিড়ি ধরান মেজ দিয়ে। তখন ওই উপর থেকে ছাগলটি তাকে বলতে থাকে, তুই কি ভেবেছিস আগুন দেখলে আমি তোকে কিছু বলবো না, তুই বেঁচে যাবি? কতই সহজ। এই কথা বলার পর উনি এতটা ভয় পেয়েছেন, উনি চিন্তা করেছেন যে আমার কাছে আগুন থাকার পরেও এই জিনিসটি আমাকে ভয় দেখাচ্ছে, তাহলে তো আজকে আমি শেষ। এরপর উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পার দিয়ে যাওয়া মানুষগুলো তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে সবাইকে উনি ঘটনাটি খুলে বলেন। এরপর উনি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন ওই রাতের মতো, কিন্তু সেভাবে তিনি অসুস্থ হননি। তার মানে প্রিয় লিসেনার্স, সত্যিকার অর্থে দুষ্টু জিন, পরীরা, ছাগল, লোহা বা আগুন দেখলে ভয় পায়, কিন্তু অনেক সময় ওরা যে ভয়টা, ওদের যে ভয় সবসময় যে প্রকাশ করবে এমনটি নয়। অনেক সময় এদের ভয়টা আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে না, সে ভয় পায়,
এমন একটি কথা বলে যাতে করে আমরা আমাদের হাতে থাকা সেই লোহা বা আগুন ফেলে দেই, আর যাতে করে সে সহজেই আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা ক্ষতি করতে পারে, এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখনো চাইবো না যে এরকম ঘটনা আমাদের সাথে ঘটুক, তবে যখন বা যদি কখনো এই ধরনের ঘটনা সম্মুখীন আমরা হই, তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো যে জিনরা অবশ্যই লোহা এবং আগুন দেখলে ভয় পাবে। তারা যত কথাই বলুক, হয়তো বা আমাদেরকে আরও ভীত সংস্কৃত করতে এবং আমাদের মনোবল ভেঙে দিতে তারা এই কথাটি বলছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আরও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার শরীফনগর থানা সুনসার টাকপুর গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজীফিল। তিনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনাটি তিনি তার দাদার মুখে শুনেছিলেন। ঘটনাটি আজ থেকে 22 বছর আগের ঘটনা। সময় 2000 সাল। সময়টা ঠিক এখনকার মতো বর্ষাকাল ছিল। আমরা জানি যে ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলা, এই দুইটা জেলার মধ্যবর্তী জায়গায়, সেই জায়গা ভারত 1975 সালে একটি বাঁধ নির্মাণ করে। এই বাঁধের নাম ফারাক্কা বাঁধ। এই বাঁধে 109টি গেট রয়েছে। বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার বাইরে, মানে বাংলাদেশের সীমানা থেকে 16.5 কিলোমিটার বাইরে এই বাঁধটি অবস্থিত। কলকাতা বন্দরকে চালু করার জন্য বা সচল রাখার জন্য মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে খুদ ভারতের পশ্চিমবঙ্গই বিভিন্ন সময়ই বন্যায় কবলিত হয়েছে। আর পানি যখন প্রচণ্ড চাপ থাকে, তখন ভারত এই বাঁধের বিভিন্ন দরজা খুলে দেয়। কারণ যদি খুলে না দেয়, তাহলে ভারতের এক অংশ ভয়াবহ বন্যা দেখা দেয়, আর যখন খুলে দেয়, তখন আমাদের এই অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়। তার মানে এই বাঁধটি উভয় দেশের জন্যই আসলে বলার পাঠান। যাই হোক, 2000 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ভারত, তখন ওই ফারাক্কা বাঁধ খুলে দেয়, যার ফলে কি হয়, বাংলাদেশের অঞ্চলে অনেক বন্যা কবলিত হয় এবং ভারতের পশ্চিমবঙ্গ, মালদহ, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। তো সময়টা এমন ছিল যে এতটা পানি হয়েছিল যে আশেপাশে প্রচুর শুকনো স্থান খুব কমই পাওয়া গিয়েছিল। আর ওই গ্রামে একজন মানুষ, তার নাম ছিল গোবিন্দ বিশ্বাস। উনি হঠাৎ মারা যান এই বন্যার মধ্যে। আর মূল ঘটনা মূলত এই গোবিন্দ বিশ্বাসকে কেন্দ্র করেই। উনি মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই, তবে সমস্যা যেটা হয় সেটা হলো ওনাকে দাফন করা হয়নি। কারণ সাধারণত গ্রামের শ্মশানগুলো নদীর ধারে হয়, আর তখন বন্যার কারণে কোথায় নদী কোথায় শ্মশান সবই পানির নিচে। শ্মশান, কবরস্থান সব কিছুই তলিয়ে গিয়েছে। আর আগেই বলেছি, ঘটনার সময় কিন্তু ভরা বর্ষাকাল। তাই ঠিক করা হলো গ্রামের মাঠে যতদূর পর্যন্ত পানি উঠেছে তার থেকে কিছু দূরে তাকে দাহ করা হবে এবং কাজ শেষ হলে তাকে চিতার অবশিষ্ট অংশ তার পানিতে বিসর্জন দেওয়া হবে। তো এই পরিকল্পনা অনুযায়ী চিতা সাজিয়ে তার উপর উঠিয়ে লাশকে আগুন দেওয়া হয়। ভালোভাবে আগুনে জ্বলছিল, এমনভাবে 15-20 মিনিট চিতা জ্বলার পর বৃষ্টি শুরু হয়। ধরে রাখুন দিনের বেলা, এবং বৃষ্টির পানিতে চিতা নিভে যায়। এমন অবস্থায় যারা দাহ করতে গিয়েছিল তারা একে একে অবস্থায় গ্রামে ফিরে আসে। মাত্র 8 থেকে 10 জন মানুষ যারা এই লাশের অত্যন্ত কাছের ছিল, শুধু তারাই ওখানে ছিলেন। তো যাই হোক, বৃষ্টি মাথায় খোলা আকাশের নিচে যেটা পুনরায় জ্বালানোর চেষ্টা হয়েছিল চিতা, তবে চিতার কাঠগুলো এমনভাবে ভিজে গিয়েছিল সেখানে নতুন করে আবার কাঠ আনাও সম্ভব ছিল না এবং ওই কাঠ জ্বালানোও সম্ভব ছিল না। কিন্তু লাশটা পুরোপুরি পুড়েনি। এখন এই আধা পোড়া লাশ তারা কি করবে? এখানে যে পুরোহিত ছিল, কারণ আমরা জানি যেখানে লাশ দাহ করা হয় সেখানে একজন পুরোহিত থাকে, তো তার সাথে পরামর্শ করলেন সবাই।
এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, একে তো বর্ষাকাল, তারপর বন্যা পরিস্থিতি, চতুর্দিকে পানি, মাঝখানে একটু উঁচু জায়গা পাওয়া গিয়েছে, সেখানে আবার তারা এই কাজটি করেছেন। এখন পুরোহিত পরামর্শ দিলেন যে যেহেতু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি করব? এখন আমরা এই আধা পোড়া লাশটিকে আমরা মাটি করে কবর দিয়ে দিব। পুরোহিতের পরামর্শে লাশের অন্যান্য আত্মীয় স্বজন তারা ওখানে একটি গর্ত করে আধা পোড়া লাশটিকে কবর দেয় এবং জার্জির বাড়িতে চলে যায়। ওখানে আসলে যারা যারা এসেছিলেন তারা তো কোনো গর্ত খোঁড়ার সরঞ্জাম নিয়ে আসেননি, তো কাছাকাছি যতটুকু টুকটাক অস্ত্রপাতি পাওয়া গিয়েছিল দেশীয়, সেগুলো দিয়েই তারা গর্ত করেছিলেন। এজন্য গর্তটা খুব বেশি গভীর হয়নি। লোকজন চলে আসার পর মুষলধারায় আবারও বৃষ্টি শুরু হয়। মুষলধারার এই বৃষ্টিতে ওই যে গর্ত যেটি করে তারা মাটি চাপা দিয়ে এসেছিল, এই মাটি সরে যায় এবং সরে গিয়ে ওই লাশটির শরীর মানে বিভিন্ন অংশ বের হয়ে যায়। যেহেতু বন্যা পরিস্থিতির কারণে যে কোনো উঁচু জায়গায় আমরা দেখি যে বিভিন্ন প্রাণী, কুকুর, বিড়াল এগুলো বাঁচার তাগিদে সে সমস্ত জায়গাগুলোকে আশ্রয় হিসেবে বেছে নেয়। আর যেহেতু ঘটনাটি এমন একটি উঁচু জায়গা হয়েছিল, এই কারণেই ওই কুকুর, বেড়াল, শেয়াল তারা যে কাজটি করে সেটি হচ্ছে এই আধা পোড়া লাশটি তারা সেই গর্ত থেকে টেনে বের করে এবং টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে। ওই মাঠব্যাপী পচা মাংসের টুকরা, হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এছাড়া পচা দুর্গন্ধে ভরে গেল আর আশেপাশে, কিন্তু এখন তো কিছুই করার নেই। লাশ পচা হলেও সেটা যদি গোটা একটা শরীর হতো, তাহলে পুনরায় আবার মাঠে চাপা দিলে সমস্যা মিটে যেত। এখন তো সেটা সম্ভব না। তো যাই হোক, এর বেশ কিছুদিন পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। আস্তে আস্তে বন্যার পানিও সরে যায়। এবার শুরু হয় নতুন ঝামেলা। আর ভয়ঙ্কর ঘটনা আসলে শুরু এখান থেকে। ওই যে যারা লাশটা দাহ করতে গিয়েছিল এবং বৃষ্টির কারণে ফেরত চলে আসে, তারা একে একে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ওই যে লাশটা পচা গলা অবস্থাতেই বলছে, তোরা আমার সাথে এমনটা কেন করলি? দেখতো আমার কি অবস্থা হয়েছে। এই বলে তার গোটা শরীরটা তাদের সামনে তুলে ধরে। যারাই এই স্বপ্ন দেখেছে তারা সকলে বর্ণনা একই। সারা শরীরের মাংস পচে খসে পড়ছে আর মাথার মগজগুলি পোকায় খেয়ে নাক ও কানের ছিদ্র দিয়ে বের হচ্ছে। লাশটি বলছে, দেখ আমি শান্তিতে নেই, আর তোদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না, কারণ তোরা চাইলেই আরেকটু গর্ত করে আমাকে কবর দিতে পারতি, কিন্তু তা না করে ওই কুকুর, বিড়াল, শেয়ালের জন্য আমাকে রেখে গেলি। তোদের জন্য কি আমি জীবিত থাকতে কিছুই করি নাই? আমার জন্য কি তোরা এতটুকু কষ্ট করতে পারলি না? এই ধরনের কথা ওই লাশটি বলল এবং ওই যে 8-10 জন ছিল তারা প্রত্যেকেই এই স্বপ্নটা দেখত। তারা যখন এই স্বপ্নটা দেখত তখন তারা চিন্তা করতো যে এখন তো আসলে কিছু করার নাই, কারণ ওই লাশের এখন আর অংশবিশেষ পাওয়া যাবে না, কারণ বিভিন্ন প্রাণী সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে। কিন্তু এখন কি করা যায়? তারা পরামর্শ করতে থাকে, কিন্তু পরামর্শের ভিতরে কিছু ভয়ানক ঘটনা ঘটতে থাকে। এদের মধ্যে একজন রাতের বেলায় বাজার থেকে ফিরছিলেন। বাজার থেকে ফেরার পথে একটি গাছের নিচে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন। দূর থেকে তাকে চেনা যাচ্ছিল না স্বাভাবিকভাবেই, যেহেতু সন্ধ্যার পর, আর তাছাড়া তার সাথে কোনো মানুষও ছিল না, অন্য কেউ। কিন্তু গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কাউকে দেখলে তার পরিচয় জিজ্ঞেস করে, এটা আমাদের বাংলাদেশের মানুষের রুলস। স্বাভাবিকভাবেই তিনি তাকে জিজ্ঞেস করে, এই গাছের নিচে কে দাঁড়িয়ে? তখন কোনো কথা বলে না। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, চোট্টুর নাকি? এই চিন্তা করে তিনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তিনি ভয়ানক দুর্গন্ধ উনি অনুভব করতে পারলেন এবং উনি দেখতে পান
যে সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সেটি আর কেউ নয়, ওই যে তাদের সে আত্মীয় গোবিন্দ। তার দেহ পচে মাংসগুলো খুলে খুলে পড়ছে। ওই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসেন। নিজের বাড়িতে এসে তিনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে সবাইকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। ওই 10 থেকে 12 জনের বা 8 থেকে 10 জনের আরও একটি দল ছিল। ওইখানে আরও একজন, তিনি রাতের বেলা কোনো এক কারণে ঘর থেকে বের হয়েছেন। তিনি দেখেন উঠানের উপরে ছায়ামূর্তি কিছু একটা দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে চাঁদের আলোতে দেখতে পান যে ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাদের সেই মৃত ওই নিকট আত্মীয় গোবিন্দ। এটি দেখার পর তিনিও মারাত্মক ভয় পান এবং চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আরও একজন ব্যক্তির সাথে আরেকটা ঘটনা ঘটে। তিনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় টিনের চালের উপরে কোনো মানুষকে বসা দেখতে পারেন। তাকে বসা দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করেন যে, এই চালের উপরে কে বসে আছে? উনি চিন্তা করেছেন হয়তো কোনো চোট্টুর বসে আছে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে উনি যখন কাছে যান এবং হাতে থাকা টর্চ লাইটটি ওই মানুষটির দিকে ধরেন, তখন তিনি দেখেন যে এটি আর কেউ নয়, সেই গোবিন্দ। তখন তার দেহের অবস্থা ঠিক একই রকম দেখে যেরকমটা স্বপ্নে দেখেছিল, শুধু চেহারাটা দেখে বোঝা যাচ্ছিল যে একটু একটু, আর সমস্ত শরীরের মাংস খুলে খুলে পড়ছে। এটি দেখে তিনিও বিকট শব্দে চিৎকার করে ওঠেন। পরিবারের বাড়িঘরের লোকজন চলে আসে, কিন্তু পরবর্তীতে তাকে দেখা যায় না। এরকম 3টি ঘটনা যখন ঘটে, তখন অন্য যারা ছিল তারা সবাই ভাবতে থাকে যে এবার আমাদের কি পালা, আমাদের সাথে ঘটবে। তখন তারা তাল বিলম্ব না করে ভালো একজন পুরোহিতের সাথে ঘটনাটি শেয়ার করেন এবং তান্ত্রিককে বললেন। তারা পরামর্শ দেন যে আসলে এভাবে লাশ ফেলে আসাটা ঠিক হয়নি, কারণ যে যে ধর্মের মানুষই হোক না কেন, সে মারা যাওয়ার পর একটা পেপার সত্তা করা, এটা অন্য মানুষের উপর দায়িত্ব হয়ে পড়ে। যেহেতু তিনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তাদের উচিত ছিল, যেহেতু তখন দিনের বেলা ছিল, তাদের উচিত ছিল যে কোনোভাবে অন্য জায়গা থেকে কাঠ নিয়ে এসে তার দাহ সম্পন্ন করা, অথবা খুব সুন্দরভাবে গর্ত করে গভীর করে সেখানে লাশটি কবর দেওয়া। কিন্তু তারা আইলেশানিভাবে কাজটি করেছেন, এই জন্য এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, এখন সেই পুরোহিত এবং তান্ত্রিক পরামর্শ দেন যে তাদের ধর্মের যে মিউচুয়ালগুলো রয়েছে, যেমন শ্রাদ্ধ, তারপর পিণ্ডদান, আত্মার শান্তির জন্য যজ্ঞ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো করার জন্য। এবং এগুলো করার পর সত্যি ওখানে আরও যারা ছিলেন, ওই 8 থেকে 12 জনের মধ্যে যারা ছিলেন, তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সব কিছু ঠিক হয়ে যায়। তো প্রিয় লিসেনার্স, আমরা শুধু এই ঘটনা না, আমরা অনেক সময় আমরা যারা মুসলিম রয়েছি সেখানেও কিন্তু কিছু কিছু ঘটনা আমরা শুনতে পাই যে লাশ ভালো করে জানাজা দেওয়া হয়নি, গোসল দেওয়া হয়নি, বা শুধু মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরবর্তীতে ওই লাশটিকে একই রকমভাবে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, ভয় দেখাচ্ছে। পরবর্তীতে আবার তার জন্য দান সদকা বা পুনরায় সে লাশটিকে তুলে জানাজা করে আবার স্বাভাবিকভাবে কবর দেওয়া হচ্ছে, যে বিষয়গুলো রয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু মানে শুধু হিন্দু ধর্মের বিষয় রয়েছে যা তা না, আমরা মুসলিম যারা আছি আমাদের সাথেও কিন্তু এরকম ঘটনা আমরা অনেক শুনেছি, যে আমাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো আমরা একাধিকবার শেয়ার করেছি। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটি হচ্ছে কোনো মানুষ যদি মারা যায় এবং অবশ্যই তাকে তার ধর্ম অনুযায়ী, তার রীতিনীতি অনুযায়ী তাকে খুব সুন্দরভাবে সৎকার করতে হবে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে লিসেনার্স। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন।
তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কালকে কোনো এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।